এইবার যখন আমার পঞ্চম মেয়ের জন্ম হয় তখন আমি 25 লাখ টাকায় তাকে মালকিনকে বিক্রি করে দিয়ে অন্য শহরে চলে আসি। 18 বছর পরে মেয়ের কথা মনে পড়লে আমি ভিখারির রূপ ধরে মেয়েকে দেখতে সেই বাংলোতে পৌঁছে গেলাম। সেই বাংলোতে প্রবেশ করে আমার মেয়ের অবস্থা দেখে আমি তো অজ্ঞান হয়ে গেলাম, কারণ আমার মেয়ে মালিকের উপরে উঠে। নমস্কার বন্ধুরা, আপনাদের জানাই স্বাগতম। আবারও একটি দুঃখের মর্মাহত গল্প নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। গল্পটি ভালো লেগে থাকলে একটি লাইক দিবেন। চলুন তাহলে শুরু করা যাক। আজকে আমার চতুর্থ মেয়ে বিদেশে ডাক্তারি পড়ছে আর সেখানে চাকরিও করছে, যার কপাল জোরে আজকে আমার বাড়িতে খুশি ভরে উঠেছে। আমার সেই পঞ্চম মেয়েকে 20 লাখ টাকায় মালকিনের কাছে বেচে দিয়েছিলাম। মালকিনের সেই টাকায় আমি আমার চতুর্থ মেয়েকে ডাক্তারি পড়াতে বিদেশে পাঠিয়েছি। সেখানে ও একটা ছেলেকে পছন্দ করে নিয়েছে, কিন্তু আমি চাইতাম না যে ও বিদেশে বিয়ে করুক। আমি চাইতাম যে দেশে ফিরে আসুক আর আমি নিজে হাতে ওর বিয়ে দেই। কেননা আমি যে অপরাধ আমার পঞ্চম মেয়ের সাথে করেছিলাম তার জন্য আমি সব সময় লজ্জিত থাকতাম। কিন্তু মালকিন আমার সেই মেয়ের সাথে যে অপরাধ করেছিল সেটা কাউকে বলার মতো না। ঘটনাটা কিছুটা এরকম ছিল যে আমার 4টে মেয়ে ছিল, কিন্তু এইবার যখন আমার 5 নম্বর মেয়ে জন্ম নিল তখন আমি তাকে একটা নিঃসন্তান দম্পতিকে বেচে দিলাম আর নিজেরা অন্য একটা শহরে চলে এলাম। 20 বছর পরে আমার মনে পড়লো যে আমার মেয়ে যুবতী হয়ে গেছে। ও এখন দেখতে কেমন হয়েছে দেখার জন্য আমি ভিখারিনী সেজে মেয়ের সঙ্গে দেখা করতে সেই বাংলোতে পৌঁছে গেলাম, যেখানে মেয়েকে আমি 20 লাখ টাকায় বিক্রি করেছিলাম। যখন আমি সেই বাংলোর ভেতরে ঢুকলাম তখন সামনে বসা আমার মেয়েকে দেখে তো আমার মাথা ঘুরতে লাগলো। কেননা আমার মেয়ে মালিকের বউ হয়ে আজকে অনেক বছর পরে আমি আমার মেয়ের সঙ্গে দেখা করতে সেই বাড়িতে এসেছি, যেখানে আমি সারা জীবনের জন্য ওকে দিয়ে গেছিলাম। আমার তো মনে হয়েছিল যে এই বাংলোটা আজও আগের মতোই নিজের চাকচিক্য ধরে রেখেছে, কিন্তু আজকে তার এত খারাপ অবস্থা দেখে হৃদয়ে একটা আলাদা অনুভব হলো। সবার আগে আমার নিজের মেয়ের কথা মনে পড়লো, যার নাম আমি রাখতে পারিনি। ব্যাস ওকে মালকিনের হাতে দিয়ে চলে গেছিলাম। গেটের কাছে যখন পৌঁছলাম তখন এটা দেখে হতবাক হয়ে গেলাম যে গেটের বাইরে বড় দেখে একটা তালা লাগানো আছে। বাড়ির এতটা খারাপ অবস্থা তো আমি কখনো স্বপ্নেও ভাবতে পারিনি। তাই আমি কান্না করতে লাগলাম যে আমি কি আর কখনো আমার মেয়ের সঙ্গে দেখা করতে পারবো। আমি কান্না করেই যাচ্ছিলাম। তখন ওই পাড়ার একজন লোক আমাকে দেখে আমার দিকে এগিয়ে এলো। সেই লোকটা আমাকে চিনতে পেরে গেছিল, তাই বলতে লাগলো, তুমি এত বছর পরে এখানে কোথা থেকে এলে? আমি তাকে এটা তো বলতে পারলাম না যে আমি আমার মেয়ের সঙ্গে দেখা করতে এসেছি। তাই আমি সেই লোকটাকে বললাম যে আমার মালকিনের কথা খুব মনে পড়ছিল, তাই আমি তার সঙ্গে দেখা করতে এসেছি। কিন্তু বাড়িতে তো একটা বড় তালা লাগানো। এরা কি এই বাড়ি ছেড়ে অন্য কোথাও বাড়ি বানিয়েছে? সেই লোকটা নাতে মাথা নেড়ে বলতে লাগলো, না না, তারা কোথাও যায়নি, আজও তারা এই বাড়িতেই থাকে। আমি তার কথা শুনে হতবাক হয়ে বললাম, আপনি এটা কি বলছেন? তাহলে বাড়িতে তালা লাগানো কেন? সেই লোকটা আমাকে বলল, এখান থেকে কাজ ছেড়ে চলে গিয়ে তুমি খুব ভালো করেছো, না হলে আজকে তাদের সাথে তুমিও এই জঘন্য অপরাধের সাথে জড়িয়ে যেতে। আমি বললাম, কী রকম অপরাধের কথা বলছো? সেই লোকটা নিজের কানে হাত লাগিয়ে নিল আর বলল, আমি নিজের মুখে বলতেও পারবো না, কেননা আমার বাড়িতেও মা বোন আছে। এরকম কথা নিজের মুখ থেকে বের করতেও ভয় হয়। আমি পাড়ার লোকেদের সঙ্গে কথা বলেছি, তারা এই বাংলোর লোকেদের তাড়িয়ে ছাড়বে। পাড়ায় যদি এই রকম খারাপ ফ্যামিলি থাকে তাহলে আমাদের বাচ্চাদের মনেও খারাপ প্রভাব পড়বে। কেউ আমাদের এদের ব্যাপারে প্রশ্ন করলে লজ্জায় আমাদের মাথা নিচু হয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই পাড়ার সমস্ত লোক এখানে জমা হয়ে যাবে আর এই বাড়ির সমস্ত লোকেদের তাদের অপরাধের জন্য গ্রাম ছাড়া করে ছাড়বে। সেই লোকটা আর কেউ নয়, বরং আমার মালিকের কাকাতো ভাই। আমরা সবাই তাকে রবিন সাহেব বলে ডাকতাম। আমি রবিন সাহেবকে বললাম,
আপনার তো সারা জীবন এখানেই কেটেছে। আপনি তো মালকিনকে চেনেন, তিনি কত সৎ মানুষ ছিলেন। তাহলে তাদের ব্যাপারে আপনি এসব কিভাবে বলছেন? এর আগে সে আমাকে কোনো জবাব দিত। তার আগে আমাদের পিছনে কিছু লোকের কথা বলার আওয়াজ আসতে লাগলো। আমি পিছনে ঘুরে দেখলাম আশেপাশের পাড়ার লোকেরা এসে জমা হচ্ছিল। তাদের হাবভাবে মনে হচ্ছিল যে আজকে অনেক বড় একটা সিদ্ধান্ত হতে যাচ্ছে। সবার মুখে একটাই কথা ছিল যে আজকে এই বাংলো থেকে সমস্ত অপরাধীদের সারা জীবনের জন্য তাড়িয়ে দিতেই হবে। তা না হলে আমাদের পাড়াতে এমন অভিশাপ লাগবে যে আমরা সবাই এই অপরাধের কারণে ডুবে যাব। সেই সময় আমার অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছিল। আমার পুরো শরীরে কাঁপছিল আর আমার চোখ থেকেও জল ঝরছিল। চোখের সামনে আমার সেই ছোট্ট মেয়েটার মুখ ভেসে উঠছিল, যাকে আমি জন্মাবার সাথে সাথে মালকিনের কোলে দিয়ে দিয়েছিলাম। তাহলে আমি কি ওকে অপরাধের গর্তে ফেলে দিয়েছি? আমাদের এলাকার মন্দিরের পুরোহিত সবার আগে এগিয়ে এসে বাড়ির দরজা ধাক্কাতে শুরু করে দিল আর চিৎকার করে বলল যে, বিধানবাবু দরজাটা খুলুন, আপনার বিরুদ্ধে পাড়ার লোকেরা কিছু বলতে চায়। তাদের মধ্যে কিছু ভুল ধারণায় উদয় হয়েছে, সেটা এসে দূর করে দিন, না হলে আপনারা এই বাড়ি ছেড়ে চলে যান। পিছন থেকে একটা লোক বলল, না না ঠাকুরমশাই, আমরা একে এভাবে এই বাংলো থেকে যেতে দেব না, বরং একে সেই অপরাধের শাস্তি দিয়ে একটা উদাহরণ প্রতিষ্ঠা করব আর এই বাড়ির লোকেদের এই গ্রাম থেকে তাড়িয়ে দেব, যাতে আজকের পরে কেউই এই ধরনের অপরাধ করার চিন্তাও না করতে পারে। ঠাকুরমশাই বললে যে, চুপ করো, আমাকে যখন তোমরা এখানে বিচার করার জন্য নিয়ে এসেছো তখন আমাকেই এই ব্যাপারটা দেখতে দাও। আমি মনে মনে প্রার্থনা করেই যাচ্ছিলাম যে, হে ভগবান, এ বাড়িতে আমার বাচ্চা যেন সুস্থ থাকে। অনেকক্ষণ অবধি ঠাকুরমশাই দরজা ঠকঠকালো, কিন্তু ভেতর থেকে কেউই দরজা খোলার সাহস দেখালো না। কিছুক্ষণ পরে কিছু যুবক সামনের দিকে এসে তারা ঠাকুরমশাইয়ের দিকে অনুমতি চাওয়ার চোখে তাকিয়ে রইল। এরপরে ঠাকুরমশাই মাথা নাড়িয়ে দিলে দুটো ছেলে দেয়াল বেয়ে উপরে উঠে বাড়ির ভেতরে ঢুকে গেল আর তারপরে বাড়ির সামনের একটা ছোট দরজা খুলে দিল। ঠাকুরমশাই এগিয়ে গেল, তার পিছন পিছন আরও লোক ভেতরে ঢুকতে শুরু করলো, কিন্তু আমি সবাইকে ধাক্কা দিয়ে ভেতরের দিকে দৌড়ে গেলাম। দৌড়াতে দৌড়াতে যখন বারান্দায় এলাম তখন আমার নজর নিজের মেয়ের উপরে পড়ল। মেয়েকে দেখে আমি মাটিতে লুটিয়ে পড়লাম, আমার চোখ থেকে জল ঝরতে লাগলো আর আমি চিৎকার করে বললাম, এত বড় পাপ, এত বড় অপরাধ কিভাবে করতে পারো? ততক্ষণে আরও কিছু লোকেরা ঘরের মধ্যে ঢুকে গেছিল আর আমার মেয়ে দৌড়ে, আমি সেই সময়ে প্রেগনেন্ট ছিলাম। আমার আগেই 4টা মেয়ে হয়েছে। সন্তান জন্মের ক্লান্তির কারণে আমার অবস্থা খুবই খারাপ হয়ে গেছিল। তার উপরে বাড়িতে খাওয়া দাওয়ারের অভাব ছিল, 2 বেলা পেট ভরে খাবারও খাওয়ার কপাল হতো না। আমি মা, তাই নিজের ভাগের খাবারও নিজের বাচ্চাদেরকে দিয়ে দিতাম যাতে ওদের পেট ভরে। এসবের কারণে আমার হাঁটাচলা করতেও খুব অসুবিধা হতো, কিন্তু আমার শাশুড়ির তো কোনো চিন্তাই ছিল না। সে সব সময় আমাকে কথা শোনাতে থাকতো যে যখন থেকে এই অপয়া মেয়েটা আমাদের সংসারে এসেছে তখন থেকেই আমাদের সংসারে অভাব শুরু হয়েছে। নিজের মতোই 4টা অপয়া মেয়ের জন্ম দিয়েছে, এতগুলো পেট আমার ছেলে কিভাবে ভরবে? শাশুড়ির মুখে এইসব কথা শুনে আমার হৃদয় কাঁদত, কিন্তু আমার শাশুড়ি এইটুকুতেই থামতো না। সে তারপরেও বলতে থাকতো যে যদি এইবারও তুই মেয়ের জন্ম দিস তাহলে তোকে ডিভোর্স দিয়েই দেব আর নিজের ছেলের জন্য মেয়ে দেখে বিয়ে দিয়ে দেব। আমি চাই আমার ছেলের একটা ছেলে হোক যে আমার ছেলের সাহারা হবে আর ওর সাথে একসাথে হয়ে টাকা ইনকাম করবে। প্রথম যখন আমার শাশুড়ি আমার সাথে ঝগড়া করতো তখন আমার বর খুব রাগ করতো। ও নিজের মাকে বলতো যে ভগবানের জন্য তুমি এরকম কথা বলো না, রূপা আমার বউ আর ওর খেয়াল রাখার দায়িত্ব আমার। প্রথম মেয়ে যখন হয়েছিল তখন অবধি আমার বর ভালোই ছিল। যখন দ্বিতীয় মেয়ের জন্ম হলো তখন আমার বর চুপচাপ থাকতো, কিন্তু ও কোনো খারাপ কথা মুখ থেকে বের করতো না। যখন তৃতীয় মেয়ের জন্মের সময় এলো তখন আমার বর উদাস চোখে আমার দিকে তাকিয়ে বলতো যে কাশ এবার যদি ছেলে হয়ে যায় তাহলে মা আমাদেরকে বিরক্ত করবে না।
ওর কথা শুনে আমার হৃদয় ঠান্ডা হয়ে গেছিল। কিন্তু যখন চতুর্থ মেয়ের জন্ম নিল তখন আমার বড় চিন্তায় পড়ে গেল। ও বলতে লাগলো যে আমি একা ইনকাম করি আর আমার চাকরিও এত ভালো না, আমি দিন আনি দিন খাই, আমি এতগুলো পেট পালবো কিভাবে। চতুর্থ মেয়ের জন্মের পরে তো আমার বর আমার অবস্থা কেমন সেটা অবধি জিজ্ঞেস করতো না। প্রথমে তো আমার বর আমাকে ভালোবাসতো, কিন্তু বিয়ের পরে সময় যতই কাটতে লাগলো আমার বর আমার থেকে দূর হতে লাগলো। আজকে আমার শরীর খুব খারাপ লাগছিল, তাই আমি নিজের বরের হাত ধরে কান্না করতে করতে বললাম, রতন তুমি আমার সাথে এরকম করছো কেন? যেন আমাকে চেনোই না। আমি কি তোমার বউ না? আমি কি তোমার বাচ্চার মা না? আমার দায়িত্ব তো তোমার, আর তুমি আমার সাথে এরকম করছো কেন? আমার বর আমার দিকে অদ্ভুত নজরে তাকিয়ে বলতে লাগলো যে হ্যাঁ, কিন্তু তুমি যবে থেকে এই বাড়িতে এসেছো আমার দায়িত্ব বাড়িয়েই যাচ্ছ। তুমি একবারও আমাকে ভালো খবর শোনাওনি। আমিও মানুষ, আর আমি বিরক্ত হয়ে গেছি। আমি আর এইসব সহ্য করতে পারছি না। ওর কথা শুনে আমার আত্মবিশ্বাস একদম ভেঙে গেল। তাই আমি বললাম, কি সহ্য করতে পারছো না? বাচ্চাদের দায়িত্ব, এতে আমার কি অপরাধ? এটা তো ভগবান আমাদেরকে দিয়েছেন। তখন আমার বর বলতে লাগলো যে ব্যাস ব্যাস অনেক হয়েছে, ওঠো এখান থেকে, আমার মাথা খেও না। আজকে আমার বরের না তো আমার চিন্তা ছিল আর না তো বাচ্চাদের। ও নিজে তো বাইরে থেকে পেট ভরে খেয়ে আসতো, ওদিকে ওর মা ওর বিবাহিত বোনের বাড়িতে গিয়ে খেয়ে আসতো, সেও এই পাড়াতেই থাকতো। এদিকে আমি আর আমার মেয়েরা খালি পেটে থেকে যেতাম। তাই আমি পাড়ার এক মহিলাকে বললাম যে তোমার চোখে যদি এরকম কোনো বাড়ি থাকে যেখানে চাকরানির দরকার আছে তাহলে আমাকে বলো, আমার বাড়ির অবস্থা ভালো না। তখন আমার প্রতিবেশী মহিলাটি বলতে লাগলো যে তুমি এই অবস্থায় কিভাবে কাজ করবে? তুমি তো প্রেগনেন্ট। আমি বললাম আমি কাজ করে নেব, তুমি এটা নিয়ে চিন্তা করো না। আমার প্রতিবেশী মেয়েটা রাজি হলো, আর পরের সপ্তাহে সে সত্যি আমার জন্য একটা কাজ খুঁজে দিল। সে বলল একটা অনেক বড় বাংলো আছে, সেখানে শুধু দুজন স্বামী স্ত্রী থাকে, তাদের কোনো সন্তান নেই। তাই তুমি তাদের বাড়িতে কাজ করলে তোমার উপরে খুব বেশি কাজের চাপও পড়বে না, আর তারা তোমাকে খুব ভালো বেতনও দেবে। আমি প্রতিবেশী মেয়েটিকে তাড়াতাড়ি করে হ্যাঁ বলে দিলাম, আর বললাম যে আজকে রাতে আমি আমার বরের সঙ্গে কথা বলবো, আর কাল থেকে কাজে যেতে শুরু করে দেব। আমার প্রতিবেশী মেয়েটা বলল ঠিক আছে, কালকে আমি তোমাকে নিজের সাথে নিয়ে যাব, আর তোমাকে মালকিনের সাথে দেখা করিয়ে দেব। আমি সন্ধ্যাবেলা নিজের বরের অপেক্ষা করছিলাম। না জানি কেন আমার হৃদয় এই খেয়াল বারবার আসছিল যে ও হয়তো আমাকে বলবে যে তোমার অবস্থা ঠিক নেই, তুমি কিভাবে লোকের বাড়িতে কাজ করবে? তোমাকে কোথাও কাজ করতে যেতে হবে না, তোমার সমস্ত দায়িত্ব আমার, আমি তোমার সব কিছু পূরণ করব। সন্ধ্যাবেলা যখন আমার বর কাজ থেকে ফিরে এলো তখন আমি তাকে বললাম যে আমি একটা বাংলোতে কাজ পেয়েছি, যদি তুমি অনুমতি দাও তাহলে আমি সেই বাড়িতে কাজ করতে যাব। রতন আমার দিকে অদ্ভুত নজরে তাকালো আর বলতে লাগলো, কেমন কাজ? আমি বললাম ঘরদোর ঝাড়ঝাঁটা দিয়ে পরিষ্কার করা, থালা বাসন ধোয়া, খাবার বানানো। রতন আমার কথা শুনে চমকে উঠে বলল, ভগবানের অশেষ কৃপা যে তুমি আজকে প্রথমবার আমাকে কোনো ভালো খবর শোনালে। যাও গিয়ে কাজ করো, যাতে আমার মাথার বোঝা কিছুটা কমে। আমার এই জিনিসটা নিয়ে খুশি হচ্ছিল যে আমি অনুমতি পেয়ে গেছি, কিন্তু আমার ভেতরে স্বামীকে নিয়ে যে মান ছিল সেটা ভেঙে চুরমার হয়ে গেছিল। স্বামীর কাছে যদি একটা মেয়ের মান ভেঙে যায় তাহলে একটা মেয়েও ভেঙে যায়, বাইরে শুধু একটা জীবিত খোলস থেকে যায়। পরের দিন আমাকে প্রতিবেশী মেয়েটি মালকিনের বাড়িতে নিয়ে গেল। মালকিন যখন আমার অবস্থা দেখলেন তখন বলতে লাগলেন, রূপা তুমি বাড়ির কাজ কিভাবে করবে? তুমি তো নিজেই প্রেগনেন্ট। আমি বললাম যে মালকিন আপনি একদমই চিন্তা করবেন না, এবার কোথায় আর আমার প্রথম বাচ্চা হচ্ছে যে আমি দুর্বল হয়ে বিছানায় পড়ে থাকব। আমি পঞ্চমবার প্রেগনেন্ট হয়েছি, আর যেখানে নিজের বাড়ির এত কাজ করতে পারি এরকম এখানেও করে নেব। এতে আমার মেয়েদের অনেক সাহায্য হবে, তারা দুবেলা খাবার খেতে পারবে। মালকিন বললেন ঠিক আছে, আমি তোমাকে কাজে রেখে দিচ্ছি। আমার মালকিন খুব ভালো মহিলা, তার মেজাজও খুব ভালো।
তিনি খুব ভালোবেসে আমার সাথে কথা বলতেন। আমি প্রেগনেন্ট হওয়ার কারণে তিনি আমার খেয়াল রাখতেন। বাড়িতে যে ফল থাকতো তিনি আমাকে জোর করে খাইয়ে দিতেন। একদিন আমি মালকিনের পায়ে মালিশ করছিলাম, তখন তিনি বলতে লাগলেন যে তোমার বর তো তোমার উপরে খুব খুশি, তুমি তাকে এতগুলো সন্তান যেহেতু দিয়েছ। মালকিনের কথা শুনে আমার চোখে জল এসে গেল। আমি বললাম, আমার বর আমার বাবার বন্ধুর ছেলে, ও আমাকে ভালোবেসে বিয়ে করেছিল, কিন্তু যখন থেকে আমার চতুর্থ মেয়ে জন্ম নিয়েছে তখন থেকেই ও আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। ও এখন আর আমাকে পছন্দ করে না। এবার আমার যে বাচ্চা হতে চলেছে রতন সেটা নিয়ে আগে থেকেই আমাকে ধমকি দিয়ে রেখেছে। ও তো এখন আমাকে চোখ গরমও দেখাতে শুরু করে দিয়েছে। আমি আমার এই সন্তানকে নিয়ে খুব টেনশনে আছি। আমার তো আগে থেকেই 4টা মেয়ে আছে যারা কখনো পেট ভরে খাবার খেতে পায় না। আমার সন্তানেরা খিদার কারণে খুব দুর্বল, না জানি ওই মেয়েদের পেট আমি কিভাবে ভরাবো। কথা শুনে মালকিন কিছুটা উদাস হয়ে বলতে লাগলো, হে ভগবান, তোমার লীলা তুমিই জানো। তোমার কৃপা কারো উপরে একদমই পড়ে না, আবার কারো উপরে পড়তেই থাকে। কাউকে এত সন্তান দাও যে সে সামলাতে পারে না, আর কেউ সন্তানের জন্য হাঁপ নিঃশ্বাস করতে থাকে। রূপা, তুমি জানো কি যে আমার বিয়ে 7 বছর হয়ে গেছে, কিন্তু এখন অবধি আমার কোনো সন্তান হয়নি। আমার শাশুড়ি নিজের নাতিকে কোলে নিয়ে খাওয়ানোর স্বপ্ন নিয়ে এই দুনিয়া ছেড়ে চলে গেছেন, কিন্তু এখনও আমার কোনো সন্তান হয়নি। আমি অনেক ভালো ভালো ডাক্তারকে দিয়ে নিজের চিকিৎসা করিয়েছি। আমার বড় নিজের সমস্ত টেস্ট করিয়ে নিয়েছে। আমাদের সব কিছুই ঠিক আছে, কিন্তু সন্তান কোনো মতেই হচ্ছে না। আমার খুব মন চায় যে আমি অন্য কারো সন্তানকে কোলে নেই, কিন্তু আমার বর কোনো মতেই রাজি হচ্ছে না। আমি ওকে অনেকবার বলেছি যে আমরা কোনো অনাথ আশ্রম থেকে বাচ্চা নিয়ে নিই, কিন্তু আমার বর কোনো মতেই মানতে চায় না। এখন তুমিই বলো আমি কি করব। মালকিনের গলায় এত কষ্ট ছিল যে আমার মন হু হু করে কেঁদে উঠল। আমি মালকিনকে সান্ত্বনা দিয়ে বললাম যে ভগবান আমাদের দুজনের সাথেই ন্যায় বিচার করেননি, আপনি আর এ নিয়ে কষ্ট পাবেন না। পরের দিন আমি বাংলাতে কাজ করতে এলে মালকিন আমাকে দেখেই চিৎকার করে উঠলেন। তিনি বলতে লাগলেন, কি হয়েছে তোমার সাথে? এইসব কে করেছে তোমার সাথে? তোমার মুখে এত কালশিটে কেন? আমি কান্না করতে করতে বললাম, কালকে আমার বর আমার উপরে হাত উঠিয়েছে। ওই বাচ্চাকে দুনিয়াতে আনতে চাইছে না। আমার শাশুড়ি আমার বরকে আমার বিরুদ্ধে উস্কেছে, তাইও আমার উপরে রাগ দেখাতে শুরু করেছে। আমি তাকে বলেছি যে এটা তোমার সন্তান, আর তুমি একে এই দুনিয়াতে আসার আগেই পেটে মেরে ফেলতে চাইছো। আমার স্বামী বলল, এই বাচ্চা আমি চাই না, আর যদি তুমি একে জন্ম দাও তাহলে আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেব। আমার কথা শুনে আমার মালকিন কান্না করতে শুরু করে দিল। তিনি বলতে লাগলেন, তুমি জানো কালকে আমার স্বামী আমাকে বলেছে যে ও আমাকে ছেড়ে দ্বিতীয় বিয়ে করবে। এর পরের দিন মালকিন আমাকে বললেন, কালকে সারাদিন আমি এই জিনিসটা নিয়ে ভেবেছি, আর এর একটা উপায়ও আমি বের করে নিয়েছি। যদি তুমি খারাপ না মনে করো তাহলে আমি তোমার সাথে একটা কথা শেয়ার করব। আমি বললাম, বলুন, কি বলতে চান? আমার কি সেই অবস্থা আছে যে আমি আপনার কথায় খারাপ মনে করব? মালকিন বলতে লাগলেন, তোমার কয় মাস চলছে? আমি বললাম, সবেমাত্র আমার প্রেগনেন্সির 2য় মাস শুরু হয়েছে। তখন মালকিন বলতে লাগলেন, চলো, তোমাকে এই বাচ্চাকে মারতেও হবে না, আর তোমার বর তোমাকে ডিভোর্সও দিবে না। আমি বললাম, এটা কিভাবে সম্ভব? তখন মালকিন বললেন, তুমি নিজের বাড়িতে এই জিনিসটা প্রচার করে দাও যে তুমি বাচ্চা নষ্ট করে দিয়েছো, আর এদিকে আমি নিজের বরকে মিথ্যা বলবো যে আমি প্রেগনেন্ট হয়ে গেছি। এইভাবেই যখন তোমার সন্তান জন্ম নেবে তখন আমি তাকে নিজের করে নেব। তোমার বর জানতেও পারবে না, কেননা এত বাচ্চা জন্ম দেওয়ার কারণে তোমার শরীরে তেমন কোনো প্রভাব পড়বে না। তোমার দায়িত্ব শুধু এই জিনিসটা তুমি তোমার বাড়ির লোকেদের থেকে লুকোবে, আর এটা আমার দায়িত্ব যে আমি আমার স্বামীকে কিভাবে বোঝাবো যে আমি প্রেগনেন্ট। তোমার মেয়ে বা ছেলে যাই হবে সেটা তুমি আমাকে দিয়ে দেবে, আর এই কাজের জন্য আমি তোমাকে 20 লাখ টাকা দেব। এরপরে তুমি এই শহর ছেড়ে চলে যাবে। বলো তুমি এতে রাজি কিনা? এতে তোমার হবু সন্তানের জীবনও বেঁচে যাবে, আর তোমার সংসারও ভাঙবে না। তারপরে তুমি নিজের মেয়েদের সাথে আরামের জীবন কাটাতে পারবে, আর তাদেরকে দুনিয়ার সমস্ত খুশি দিতে পারবে। আমি বললাম, মালকিন, যদি এরকম হয় তাহলে খুবই ভালো হবে। আপনি তো আমার জন্য যেন রক্ষাকর্তা হয়ে এসেছেন। সেই দিন আমরা দুজন নিজেদের দুঃখ দূর করার জন্য এই সিদ্ধান্ত নিয়ে নিলাম যে
আমরা এই সমস্ত জিনিস দুনিয়া থেকে লুকিয়ে রাখবো। সন্ধ্যাবেলা যখন আমি বাড়ি ফিরে এলাম তখন আমার বর সামনেই বসেছিল। ওর মুখ খুব গম্ভীর হয়েছিল। ও বলতে লাগলো, বলো তুমি কি সিদ্ধান্ত নিয়েছো? তুমি কি এই বাড়িতে থাকতে চাও, নাকি নিজের পঞ্চম মেয়েকে এই দুনিয়াতে নিয়ে আসতে চাও? আমি আমার বরের হাত ধরে ওকে বললাম, আমি তোমার সাথেই থাকতে চাই। কালকে আমি হাসপাতালে গিয়ে এই বাচ্চা নষ্ট করে দেব। আমার কথা শুনে আমার বরের মেজাজ ঠিক হয়ে গেল। আমার শাশুড়িও খুব খুশি হয়ে গেল, কিন্তু আমি ভেতর থেকে একদম ভেঙে পড়েছিলাম। এখন যখনই আমি কাজে যেতাম আমার মালকিন আমাকে কাজ করতে দিত না, বরং সারাদিন বলতে থাকতো যে তুমি আরাম করো, কেননা তোমার পেটে আমার 7 রাজার ধন বড় হচ্ছে। আর তারপর জোর করে আমাকে খাবারও খাইয়ে দিতে থাকতো। ফলমূল তো মালকিন সব সময় আমার জন্য রেডি করে রাখতো। আমি যাতে আরাম করতে পারি তার জন্য আর একটা চাকরানি রাখলেন। মাসের শেষে মালকিন আমার হাতে আমার বেতনও রেখে দিতেন। এইভাবেই আমার দিন খুব ভালোভাবে কাটতে লাগলো। আমি আমার কোনো প্রেগনেন্সির সময় এতটা আরাম পাইনি। এখন আমার শরীরও অনেক ভালো হয়ে গেছে। মালকিন আমাকে বলেছিলেন যে এই সময় তুমি বাড়ির টেনশন থেকেও দূরে থাকবে। যদি তোমার বর তোমার সাথে ঝগড়াও করে তবুও তুমি ওকে কিছুই বলবে না। সব সময় নিজেকে নর্মাল রাখবে, না হলে এতে তোমার সন্তানের শরীরের উপরে খারাপ প্রভাব পড়বে। আমি হেসে দিতাম আর বলতাম, যখন আমার অন্য বাচ্চারা না খেয়ে আছে তখন এটা কিভাবে সম্ভব, আমি টেনশন করব না। কথা শুনে মালকিন আমাদের বাচ্চাদের জন্য খাবার পাঠাতে লাগলেন। এদিকে আমার বরের মেজাজও এখন অনেকটা ঠিক হয়ে গেছে। আমি মালকিনকে জিজ্ঞেস করলাম যে এখন আপনার স্বামীর ব্যবহার আপনার সাথে কেমন? এখনও কি আপনার স্বামী দ্বিতীয় বিয়ে করতে চায়? মালকিনের মুখের উপরে উদাস ভাব ফুটে উঠল। তিনি বলতে লাগলেন, আমার বর এখন দ্বিতীয় বিয়ে করবে না, কিন্তু ও এখন খুব চুপচাপ থাকে। হয়তো ও এই জিনিসটা আশা করতেই পারেনি যে আমি কখনো প্রেগনেন্ট হতে পারবো আর ওকে কখনো সন্তানের খুশি দিতে পারবো। হয়তো আমি ওর দ্বিতীয় বিয়ের স্বপ্নের উপরে জল ঢেলে দিয়েছি। না জানি আমার কোন অভাবের জন্য দ্বিতীয় বউয়ের খোঁজ করতে শুরু করেছিল। কিন্তু তুমি চিন্তা করো না, ধীরে ধীরে আমাদের দুজনের ব্যাপারটাও ঠিক হয়ে যাবে। আমি যখন কাজে যেতাম তখন মালকিন আমাকে ঘরের মধ্যে ঘুম পাড়িয়ে দিত। আমি নিজের পেটের উপরে হাত রেখে নিজের হবু সন্তানের সাথে অনেক কথা বলতে থাকতাম। আমি ওকে নিজের অবস্থার কথা বলতাম। ওকে বোঝাতাম যে আমাকে ঘৃণা করিস না, তোর মা খুবই নিরুপায়। যখনই তুই জন্ম নিবি আমাকে তোকে মালকিনের হাতে তুলে দিতে হবে। আমি এখান থেকে চলে যাব, কিন্তু তুই চিন্তা করিস না, এই যে মহিলা আছে না, তোর উপরে নিজের জীবন লুটিয়ে দেওয়ার জন্য সব সময় তৈরি থাকবে। মনে হয় আমি আমার মেয়ের সাথে যে প্রতিজ্ঞা করেছিলাম সেটা আজকে মিথ্যা প্রমাণ হয়েছে। কেননা আজকে যখন আমি ঘরের মধ্যে প্রবেশ করলাম তখন একটা অদ্ভুত দৃশ্য দেখলাম। আমার মেয়ে মালিককে জড়িয়ে ধরে বসেছিল, আর যে মালকিন সে তো বাড়ির কাজে ব্যস্ত। মালিকের আওয়াজ আমার কানে বাজছিল। তিনি বলছিলেন, রিনা, আমি তোমাকে খুব ভালোবাসি। যেদিন থেকে তোমার সাথে তোমার বিয়ে হয়েছে সেদিন থেকেই আমার দুনিয়া বদলে গেছে। আমি চিৎকার করে বলে উঠলাম, এটা তো পরিষ্কার অপরাধ। ততক্ষণে বাকি লোকেরাও ঘরের মধ্যে ঢুকে পড়েছিল। একটা লোক এগিয়ে গিয়ে মালিকের কলার চেপে ধরে বলতে লাগলো, এটা কী ধরনের অসভ্যতা হচ্ছে? তুমি কিভাবে নিজের মেয়ের সাথে বিয়ে করতে পারো? আমার মাথা ঘুরছিল। আমার এরকম মনে হচ্ছিল এখনই মাথা ঘুরে পড়ে যাব। পুরোহিত এগিয়ে এসে মালিককে বললেন যে, তুমি আমাকে সত্যি সত্যি বলো, তোমার উপরে পাড়ার লোকেরা যে অভিযোগ করেছে সেটা কি সত্যি? তুমি কি সত্যিই নিজের মেয়েকে বিয়ে করে নিয়েছো? সত্যি কি এই মেয়েটাকে তুমি বিয়ে করেছো? তখন মালিক এই কথার উপরে হাতে মাথা নাড়িয়ে দিল আর বলল, হ্যাঁ, আমি এই মেয়েটার সাথে বিয়ে করে নিয়েছি। কিন্তু আমার কথা শুনুন। মালিকের কথা তখনও পুরো হতে পারেনি। তার আগে কিছু লোক এগিয়ে এলো আর তারা মালিকের উপরে হামলা করে দিল। মালিক নিজের জীবন বাঁচানোর জন্য বলেছিল, থামো তোমরা, আমার কথাটা শোনো, এ আমার মেয়ে নয়। এই মেয়েটাকে আমার বউ অন্য কারো থেকে কিনে পালছিল। কিন্তু সে কথা না শুনে পুরোহিত সাহেব বলতে লাগলো যে, এ তোমার মেয়ে, তাই এর সাথে তোমার বিয়ে বৈধ নয়। তুমি এটা চরম অন্যায় করছো। আমিও হাউমাউ করে কাঁদছিলাম। এদিকে মালকিন এগিয়ে এসে বলতে লাগলো, পুরোহিত মহাশয়, আপনি আমার কথাটা শুনুন। পুরোহিত মহাশয় বলতে লাগলেন, হ্যাঁ মা, বলো, কোনটা সত্যি আর কোনটা মিথ্যা? মালকিন বলতে লাগলেন যে আমি বিয়ের 7 বছর পরেও কোনো সন্তান জন্ম দিতে পারিনি। তখন আমার স্বামী আমাকে দ্বিতীয় বিয়ে করার ধমকি দিতে শুরু করেছিল। এই কারণে আমি আমার চাকরানির মেয়েকে কিনে নিয়েছিলাম।
আর আমার স্বামীকে বলেছিলাম যে এটা আমার মেয়ে। এই চাকরানিও এখন আপনাদের সবার সামনে দাঁড়িয়ে আছে। একে জিজ্ঞেস করে দেখুন। আমিও এই কথাটা স্বীকার করে নিলাম আর বললাম, মালকিন যেমনটা বলছেন তেমনই ঘটেছিল। এরপরে মালকিন বলতে লাগলেন যে আমি আমার স্বামীকে বলেছিলাম যে আমি প্রেগনেন্ট, কিন্তু সেটা শুনে আমার স্বামী একদমই খুশি হয়নি। যেদিন আমি এই বাচ্চাকে কোলে পেয়েছিলাম সেই দিনই আমার বর আমাকে বলেছিল যে আমাকে সত্যি সত্যি বলে দাও এ কার মেয়ে, না হলে আমি তোমাকে এখনই ডিভোর্স দিয়ে বাড়ি থেকে বের করে দেব। আমি নিজের বরকে বিশ্বাস করানোর অনেক চেষ্টা করেছিলাম যে এই বাচ্চাকে আমি জন্ম দিয়েছি। এ কথা শুনে আমার বর বলেছিল যে আমি তো বন্ধ্যা, আমি সন্তান জন্ম দিতেই পারবো না, তাহলে এটা কার মেয়ে? তুমি কোথায় নিজের মুখ কালো করে এসেছো? এই কথা শুনে আমি তো ঘাবড়ে গেছিলাম। এরপরে আমি বলেছিলাম যে আমি কোথাও মুখ কালো করিনি, বরং এই বাচ্চাটাকে আমি অনাথ আশ্রম থেকে নিয়েছি। একে আমি নিজের মেয়ে বানিয়ে রাখবো। সেই সময় আমি খুব টেনশনে ছিলাম, কারণ আমার মিথ্যা আমার স্বামীর সামনে এসে গেছিলো। আমি যদি সে সময় স্বীকার না করতাম তাহলেও আমাকে উঠতে বসতে এই জিনিসটা নিয়ে কথা শোনাতে থাকতো যে তুমি একটা চরিত্রহীন মেয়ে, তুমি আমাকে ধোঁকা দিয়েছো, তুমি নিশ্চয়ই কারোর সাথে নিজের মুখ কালো করে এসেছো। তাই আমি বাধ্য হয়ে স্বীকার করি, কিন্তু এর পরেও আমার স্বামী আমাকে কথা শোনাতো যে তুমি আমার সাথে ধোঁকা করেছো। তুমি তো পুরো 9 মাস আমাকে ধোঁকা দিয়েছো। ও আমাকে কখনোই এই জিনিসটার অনুভব হতে দেয়নি যে ও নিজে নপুংসক হয়েও বিয়ের পরে সব সময় আমাকে সন্তানের কথা শোনাতে থাকতো। যখন আমি আমার বরের সত্যিটা জানতে পারলাম তখন ও আমাকে ধোঁকাবাজের অভিযোগ লাগিয়ে কথা শোনাতো। আমি নিজেকে অপরাধী মনে করতাম, কিন্তু আমি জানতেই পারিনি যে আমার বর আমার সাথে খেলছে। পাড়ার লোকেদের চোখে তো রিনা আমার মেয়ে আর আমাদের সাথেই থাকতো, কিন্তু এরকম ছিল না। রিনার জন্য আমি আলাদা চাকরানি রেখেছিলাম। রিনা তাদের সঙ্গেই থাকতো। এত বছরে না তো আমার স্বামী কখনোই ওই মেয়েকে দেখতো, আর না তো ওর সাথে বাবার মতো ব্যবহার রাখতো। আমিও কখনোই এই মেয়েটার মা হতে পারিনি। ব্যাস সারাদিনে 1 ঘন্টার জন্য ওর কাছে যেতাম। তারপরেও আমার বর আমার সাথে খুব খারাপ ব্যবহার করতো। ও আমাকে দেখে রেগে যেত আর বলতো যে তুমি আমার সামনে নকল প্রেগনেন্সির নাটক করেছো। না জানি তোমার কতজন প্রেমিক আছে, আর আমার আড়ালে তুমি কি সব করতে থাকো। ওর কটু কথা শুনতে শুনতে তো আমি ভুলেই গেছিলাম। কখনো পাল্টা প্রশ্ন করার চিন্তাও মাথায় আসেনি যে মিথ্যাবাদী তো তুমি আমার সাথে সব সময় ঝগড়া করেছো, যদিও তুমি নিজেই নপুংসক ছিলে, আর সন্তান না হওয়ার দোষ আমাকে দিতে। যাই হোক, যখন রিনার বয়স 16 বছর হলো তখন একদিনও আমার কাছে এলে আমার বরের নজর ওর দিকে পড়ে। এরপরে 2 বছরও চুপচাপ থাকলো, কিছুই বলল না। কিন্তু যখন রিনা 18 বছরের হলো তখন একদিন আমার বর আমার সামনে ডিভোর্সের কাগজ রেখে দিল আর বলতে লাগলো যে তুমি আমার বিয়ে রিনার সাথে করিয়ে দাও, না হলে আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেব। ডিভোর্স একটা এমন জিনিস যেটাতে আমি খুব ভয় পেতাম, কেননা আমার মা বাবা এই দুনিয়াতে নেই, তাই আমার জন্য থাকার কোনো ঠিকানাই ছিল না। রিনাও এই বিয়ে করতে চাইতো না, কিন্তু সেও আমার মতো বাধ্য ছিল। তার কাছেও অন্য কোনো উপায় ছিল না। রিনার সঙ্গে বিয়ে হওয়ার পরে আমার বর আমাকে এই বাড়ির চাকরানি বানিয়ে দেয় আর রিনাকে মালকিন। না জানি এরিয়াতে এই কথাটা কিভাবে প্রচার হয়ে গেছে, কিন্তু যা হয়েছে ভালোই হয়েছে। রিনা এগিয়ে এসে বলতে লাগলো, আমি এই লোকটার থেকে ডিভোর্স চাই। পুরোহিত মহাশয় পুলিশকে ডাকলেন আর রিনাকে ব্ল্যাকমেল করে বিয়ে করার কেস ফাইল করে দেওয়া হয়। পুলিশ মালিককে উঠিয়ে নিয়ে গেছে। এখন রিনা মালিকের থেকে ডিভোর্সও পেয়ে গেছে। মালকিনও মালিকের থেকে ডিভোর্স নিয়ে নিয়েছে আর নিজের সম্পত্তি বিক্রি করে রিনার সাথে অন্য শহরে শিফট হয়ে গেছে। কিন্তু যাওয়ার আগে আমি রিনাকে বুকে জড়িয়ে ধরার সুযোগ পেয়েছিলাম। আমার এই মেয়ের কপালের জোরেই আমার অন্য 4 মেয়ের কপাল ভগবান খুলে দিয়েছিলেন। মালকিনের কোলে যখন আমি রিনাকে দিয়েছিলাম তখনই আমার জীবন বদলে গেছিল। আমার স্বামী আমার সাথে ভালো ব্যবহার করত। আমার মেয়েরা পেট ভরে খাবার পেত। ওদেরকে আমি ভালো স্কুলে অ্যাডমিশন করাতে পেরেছিলাম। মালকিনের দেওয়া 20 লাখ টাকা দিয়ে আমি কসমেটিকের দোকান খুলেছি। এখন আমার বড় মেয়ে বিউটিশিয়ানের কোর্স করে পার্লার খুলে নিয়েছে, আর মেজো মেয়ে সেলাইয়ের কোর্স করে সেলাইয়ের দোকান খুলেছে।
আর ছোট মেয়ে ডাক্তারি কলেজে পড়ে। এখন আমার বাড়িতে কোনো জিনিসের কোনো অভাব নেই, নিজেদের বাড়ি গাড়ি সব কিছুই আছে। আমার বর এখন আমার মেয়েদেরকে আশীর্বাদ দিতে থাকে। আমার শাশুড়ি আমার মেয়েদের সাথে খুব হাসি মজা করতে থাকে। এখন সে আমার বড় মেয়ের বিয়ে দেওয়ার চক্করে আছে, প্রতিদিন ওর সম্বন্ধের জন্য ছেলে খুঁজতে থাকে। তো বন্ধুরা, আজকের এই গল্পটি এই পর্যন্তই। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সর্বদা